আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের কপি স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে কাল। অনুলিপি পাবেন সাজাপ্রাপ্ত রাজসাক্ষী মামুন। শেখ হাসিনার ফাঁসি রায়ে গভীর সংকটে আওয়ামী লীগ, দেশে ফেরাতে ভারতকে চাপ দিলে দুদেশের সম্পর্কের অবনতির আশঙ্কা বিশ্লেষকদের। কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ভাঙচুর, কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত। এবং আনসার ভিডিপির জন্য ১৭,০০০ শর্টগান কিনছে সরকার। রোজার আগে চাল ও গম আমদানি করা হবে, জানালেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ২৪শে জুলাই গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের কপি আজ নয় আগামীকাল স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। একই সঙ্গে এই কপি পাবে সাজাপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর আগে সোমবার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল আলোচিত এই রায় ঘোষণা করেন। জুলাই গণহত্যার শেখ হাসিনার এই মামলায় ৫টি অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এর মধ্যে ৪টি অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে আওয়ামী লীগের সংকট আরও বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে দলটির রাজনীতিতে ফেরাও কঠিন হচ্ছে বলে মনে করেন তারা। আর ভারতের সিনিয়র সাংবাদিকরা বলছেন, বন্দি বিনিময় চুক্তি থাকলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ সরকার বেশি চাপাচাপি করলে দুদেশের সম্পর্ক খারাপ হতে পারে বলে আশঙ্কা তাদের। রিপোর্ট মাহবুব কবির চপলের। আয়রন লেডির খেতাব পাওয়া শেখ হাসিনা ১.৫ বছর আগেও এমন পরিস্থিতির কথা হয়তো চিন্তাও করেননি। যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার প্রবণতা তার জন্য তো বটেই, আওয়ামী লীগের জন্যও ক্ষতির কারণ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বাধীনতার পর দ্বিতীয়বার এমন চাপে পড়েছে দলটি। ৭৫ ছিল ওই সময়, এরকম সিচুয়েশনটা ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগ ক্রাইসিসে পড়েছিল, বাট ব্যাকগ্রাউন্ড ছিল ভিন্ন। আর এবারকার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভিন্ন। একটি দল কি ধরনের অপরাধ করলে সবাইকে চলে যেতে হয়, যখন টপ ম্যানেজমেন্ট পুরোটাই দেশ থেকে চলে যায়, তখন কিন্তু সাংগঠনিক শক্তি ভেঙে পড়ে। এটা তো অবশ্যই সাংগঠনিকভাবে প্রভাব পড়বে এবং সাংগঠনিকভাবে তাদের দুর্বলতা রয়েছে। এটাকে গুছিয়ে উঠতে পারবে কিনা আমি জানি না, যদি পারে সময় লাগবে। তো ব্যক্তি যারা অপরাধ করেছে সেই অপরাধীদের যদি পানিশমেন্ট হয়ে যায়, তাহলে দলের আর দায় থাকে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি। দুদেশের মধ্যে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। এতে বলা আছে, কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেই তাকে হস্তান্তর করবে দুদেশ। এই চুক্তির আলোকে উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত নেয় ভারত। আবার বঙ্গবন্ধু হত্যা মামলার ২ আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করে আওয়ামী লীগ সরকার। তবে শর্ত রয়েছে, রাজনৈতিক বিবেচনায় মামলা হলে ফেরত দিতে বাধ্য থাকবে না সংশ্লিষ্ট দেশ। আবার গুম, খুন, অপহরণ রাজনৈতিক মামলা বলে বিবেচিত হবে না। প্রত্যর্পণ চুক্তির এসব ফাঁকফোকর শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারত কাজে লাগাতে পারে বলে মনে করছেন দেশটির সিনিয়র সাংবাদিক, অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী। বাংলাদেশ সরকার দাবি জানাচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, সেটা
সম্ভব হবে না। ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু এখন পর্যন্ত যেটা ঘোষিত নীতি সেটা হলো ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুসারে যদি কাউকে দেখা যায় রাজনৈতিক উদ্দেশ্যে তার জীবনহানি হওয়ার আশঙ্কা আছে বা জীবনহানি ঘটানো হবে, সেক্ষেত্রে তিনি যেই হন তাকে ফেরত পাঠানো হয় না। যদিও শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতও বিষয়টি নজরে রাখছে বলে বিবৃতি দিয়েছে। আইন উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলে সম্পর্ক খারাপ হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া অন্যভাবে চাইলে দুদেশের টানাপোড়েন আরও বাড়তে পারে। সম্পর্ক খারাপ হবে কি ভালো হবে সেটা বাংলাদেশ সরকারের তাদের যে ভারত সরকারের প্রতি কি আচরণ সেটার উপরই অনেকটা নির্ভর করবে। যদি তারা মনে করেন সংঘাতের পথে যেতে চান, সম্পর্ক মানে দূরত্ব বজায় রাখবেন, সেক্ষেত্রে ভারতকেও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। সম্পর্ক কিছুটা খারাপ দেখাই যাচ্ছে, আমাদের ভিসা দিচ্ছে না, এটা দিচ্ছে না। আমি সম্পর্ক খারাপ না, কূটনৈতিকভাবে কূটনৈতিক চ্যানেলের সম্পর্ক উন্নয়ন করতে হবে, তার মাধ্যমেই ফেরত আনার চেষ্টা করতে হবে। এখন যদি কূটনৈতিকভাবে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক ভালো হয় তাহলেই ফেরত আসবে, আদারওয়াইজ চাপাচাপি করে সম্পর্ক খারাপ করে ফেরত আনা তো সম্ভবই না, বরঞ্চ এটা আরো অনেক ক্ষতির কারণ হতে পারে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় অন্য রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের সতর্ক বার্তা বলেও মনে করছেন বিশ্লেষকরা। প্রাথমিকভাবে একটা বার্তা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। শেখ হাসিনাকে মীর জাফরের সাথে তুলনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা দেশ এবং দেশের মানুষের সাথে বেইমানি করে তাদের পরিণতি ভয়াবহ হয়। গণহত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ তারই প্রমাণ। শহরের শহীদ খোকন পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সেবামূলক ও মানবিক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনা স্বার্থপরের মতো নিজের ও পরিবারের কথা ভেবে দেশের জনগণ এবং দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে বোনকে নিয়ে পালিয়ে গেছেন। কর্মসূচিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসার, স্বেচ্ছায় রক্তদান, হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক এবং হাত মোজা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। যারা তার জন্য মানুষের উপর অত্যাচার করলো, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সব ফেলে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা। এরাই হয়, এইটাই হয়। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে, যারা শিশুর রক্ত পান করে, কিশোরের রক্ত পান করে, তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন এদের নিয়ে পালিয়ে যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, দুইজনেরই অনুপস্থিতিতে এই বিচার করা হয়েছে। তারা নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব পাননি। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি জানিয়েছেন, শেখ হাসিনার দমনমূলক শাসন নিয়ে বাংলাদেশে এখনো ক্ষোভ ও বেদনা বিদ্যমান। তবে সব ফৌজদারি বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের ন্যায় বিচারের মানদণ্ড মেনে না চলা আবশ্যক। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িকে ঘিরে গতকাল টানা উত্তেজনা, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হলেও আজ সেখানকার পরিস্থিতি স্বাভাবিক। সকালে দেখা যায় বিক্ষোভকারীরা না থাকলেও সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা পুরো 32 নম্বর বাড়িটিকে ঘিরে রেখেছে। সেখানে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এর আগে সোমবার ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। দুপুরের পর আইন শৃঙ্খলা বাহিনীর বাধার কারণে তারা শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে পারেননি। রাত পর্যন্ত চলে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া।
কিশোরগঞ্জের মিঠামইনের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মধ্যরাতে এই ঘটনা ঘটে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশের সন্তুষ্টি জানিয়ে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। প্রায় 60 থেকে 70 জন নেতাকর্মী এতে অংশ নেয়। মিছিলটি মিঠামইন বাজার থেকে বের হয়ে কামালপুর গ্রাম অভিমুখে গেলে উপজেলা বিএনপির সদস্য আলমগীর শিকদারের নেতৃত্বে 20 থেকে 25 জন কর্মী সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। এই ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। একই সময়ে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের রাস্তাও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, তবে এতে কেউ আহত হয়নি। ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আনসার ভিডিপির জন্য 17,000 শর্টগান কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এছাড়া রোজায় পণ্যের দাম স্বাভাবিক রাখতে আগে ভাগে চাল ও গম আমদানি করা হবে বলে জানান তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার কথা থাকলেও গুরুত্ব বিবেচনায় সেই সংখ্যা কমানো হবে। অর্থ ছাড় পেতে আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, নির্বাচিত সরকার আসলে কিস্তির টাকা পাবে বাংলাদেশ। এদিকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM কে অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। সার্বিকভাবে রোজার আগেই আমরা চাল, গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয়। রাজধানীর শ্যামপুর থেকে অস্ত্রসহ 3 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদক। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি রমনা বিভাগের ডিসি আমির খসরু। এ সময় তিনি বলেন, কদমতলী থানার শ্যামপুর এলাকায় ভাঙাড়ি বাড়ির দক্ষিণ পাশে মাদকের সিন্ডিকেট গড়ে তোলে আসামিরা। খবর পেয়ে গোয়েন্দা তৎপরতা বাড়ায় ডিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে অভিযান চালিয়ে মাদক চক্রের মূল হোতা জাহাঙ্গীর আলম, টিটু ও শামীমকে গ্রেপ্তার করে তারা। এ সময় তাদের কাছ থেকে 60 রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল জব্দ করা হয়। তাদের এই আস্তানা থেকে আমরা 800 পিস ইয়াবা এবং প্রায় 8.5 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মাদকের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য তারা এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। অনলাইন ব্যবসার আড়ালে সীসা বিক্রি করা একটি চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 18 কেজি সীসা। দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এই তথ্য জানান। তিনি বলেন, এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইন পণ্য ডেলিভারির নামে দীর্ঘদিন ধরে সীসার কারবার করে আসছিল। বলেন, গত 16 নভেম্বর ছদ্মবেশে ক্রেতা সেজে সীসা কিনতে গিয়ে ডেলিভারি ম্যান স্বামীকে গ্রেপ্তার করে মাদকের ট্রেপ। পরে তার দেওয়া তথ্যে চক্রের মূল হোতা আব্দুল হালিম ওয়াসিফকে উত্তর বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয়। একজন কোয়ালিফাইড MBBS ডাক্তারকে শনাক্ত করা হয়। উনার দেখানো মতে উনার পজিশন থেকে সেই অ্যামফেটামিন বা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ঢাকা নর্থের যে টিম রয়েছে তারা 17/11/2025 তারিখ একটা অভিযান চালায় রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত, এবং সেখানে একটি নিয়মিত মামলা হয় এবং 2 জন আসামি গ্রেপ্তার করা হয়। মোসাম্মদ জাহানারা বেগম বয়স 30
এবং মোহাম্মদ রোজিনা বেগম বয়স 22 তাদের কাছ থেকে ৬০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভৈরবে রোপা আমনের ক্ষেতে ডেড পার্চিং পদ্ধতি ব্যবহার করে সুফল পাচ্ছেন কৃষকরা। পুঁতে রাখা বাঁশের কাঞ্চি ও গাছের ডালে বিভিন্ন প্রজাতির পাখি বসে ধান ক্ষেতের পোকামাকড় খাচ্ছে। কীটনাশক ব্যবহার না করে অল্প খরচে এই পদ্ধতিতে নিধন হচ্ছে ধানের ক্ষতিকারক পোকা। তাই কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে ডেড পার্চিং পদ্ধতি। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। নানা প্রজাতির পোকার আক্রমণে প্রতি বছর ধান গাছের ব্যাপক ক্ষতি হয়। তাই ভৈরবে আমন ধান ক্ষেতের পোকা দমনে এবার ডেড পার্সিং পদ্ধতি ব্যবহার করেছেন কৃষকরা। কৃষি বিভাগের পরামর্শে ধানের চারা লাগানোর সময়ই ক্ষেতে ডেড পার্সিং পদ্ধতির ব্যবস্থা করেছেন তারা। ফলে এখন পার্সিং পদ্ধতি পোকা দমন করে সুফল পাচ্ছেন কৃষকরা। কোনো প্রকার বালাইনাশক ব্যবহার না করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আর্থিক ক্ষতি থেকে রেহাই মিলছে কৃষকদের। জমির মাঝে ঝিংলাকে খুঁটি গুপে দিছি, এটা পাখি আয় পাখি সকালে বিকালে বইতাছে, টুকায় খাইলে আর কীটনাশক লাগে না। আমরা আগে কীটনাশক দিতাম, এখন আমরা দিই না, নতুন পদ্ধতি পাইছি, ডালা কুপে দিছি, আমরা অনেক উপকারী পাই, আমরা জমির অনেক ভালো ফসল হয়। কৃষকরা তাদের আমন ধান ক্ষেতের বিভিন্ন স্থানে বাঁশের কাঞ্চি ও গাছের ডাল পুঁতে দিয়েছেন। এসব বাঁশের কাঞ্চি ও গাছের ডালে নানা ধরনের পাখি বসে ক্ষতিকর পোকা খেয়ে ফেলছে এবং পাখি ওই পার্সিংয়ে বসে ক্ষণিক সময়ের বিশ্রামও নিচ্ছে। এভাবে কীটনাশক ছাড়াই পোকার আক্রমণ থেকে ধান গাছ রক্ষা পাচ্ছে বলে জানান কৃষকরা। পোকাগুলো করে কি ধানের হিজা গিয়া গুড়িত গিয়া কাটতে দেয়, পরে হিজাগুলা মরে যায়। ওখানে জানতে পারলাম যে পাখি এই জানগার মাঝে বসলে পোকামাকড় খায়ালা। জিংলা কুপটা দিলে যে এইরকম উপকার হয়, এখন কৃষি অফিসারের পরামর্শ আমরা জিংলা কুপটা দিই জমিতে, এখন পোকামাকড় জমি সব খায়ালা পাখিরা অনেক আমরা লাভবান। কৃষকদের কাছে পোকা দমনের পার্সিং পদ্ধতি ব্যবহার দিন দিন ব্যাপক সাড়া ফেলেছে। এটা পরিবেশ বান্ধব এবং ব্যবহারের জমিতে এর মাধ্যমে ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমবে বলে আশা কৃষি বিভাগের। কীটনাশক ছাড়া আমরা যদি পার্চিং এর মাধ্যমে করি তাহলে সে একটা মাজরা পোকা থেকে প্রায় 200 থেকে 250 মত খুব মানে এটা টাকা বা কম খরচে সেটা করা যায় এবং সেটা অবশ্যই পরিবেশ বান্ধব। চলতি মৌসুমে ভৈরব উপজেলায় ৯,৫৬০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে অর্থ সংবাদ। জয়পুরহাটে অযত্ন অবহেলায় জরাজীর্ণ পড়ে আছে প্রান্তিক কৃষকদের সেবাদানকারী প্রতিষ্ঠান ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো। সংস্কারের অভাবে পরিত্যক্ত ভবনগুলো পরিণত হয়েছে ভুতুড়ে বাড়ি। অনেক কেন্দ্রে চলে মাদক সেবীদের আড্ডা। এতে কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। 80 দশকে প্রান্তিক কৃষকদের কৃষি সেবা দিতে জয়পুরহাটের 32টি ইউনিয়নে নির্মাণ করা হয় ইউনিয়ন কৃষি সম্প্রসারণ কেন্দ্র এবং কৃষি তথ্য সেবা ও পরামর্শ প্রদান কেন্দ্র। কেন্দ্রগুলোতে প্রথম দিকে স্থানীয় কৃষকরা বীজ, সার ও কৃষি পণ্য সংরক্ষণ করা সহ কৃষি বিভাগের কাছ থেকে কৃষি পণ্য উৎপাদনে নানা পরামর্শ পেতেন। কিন্তু কালের বিবর্তনে ভবনগুলো সংস্কারের অভাবে এখন পরিত্যক্ত। এই অফিসটা ময়লার ভাগার হয়ে আছে, এখানে একবারে পরিত্যক্ত অবস্থায়, এখানে নিশা পান অনেকেই করে এবং আশেপাশে দুর্গন্ধ ছড়ায়। কোটি কোটি টাকা খরচ করে সরকার এই প্রতিষ্ঠানটা করেছে, যে কোনো উন্নয়ন নাই। এতে বর্ষার সময় তো এই দিক দিয়ে যাওয়াই যায় না, বাচ্চাকে স্কুলে পৌঁছানোই যায় না, 4-5 দিন স্কুল বন্ধ রাখতে হয়। এটার পরিষ্কার হোক, তারা আসে বসুক, আমাদের পরামর্শ দেখ। আমরা এটার খুব ভালোভাবে সংস্কার চাই এবং অফিসাররা এখানে আসে বসুক, আমরা এটা দেখতে চাই। বরাদ্দ পেলে কেন্দ্রগুলো সংস্কার করার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। যদি প্রয়োজনীয় ফান্ড সাপ্লাই পাওয়া যায় তাহলে আমরা এগুলোতে মেরামত করব। এতে কৃষক ভাইরা মানে এসব সেখানে থাকতে পারবে, বীজ সার রাখা যাবে এবং সেই সাথে এবং কৃষক ভাইরা শারীরিকভাবে এতে উপকৃত হবে। কৃষি সেবা নিশ্চিত করতে কেন্দ্রগুলো দ্রুত সংস্কার করে চালুর দাবি কৃষক ও স্থানীয়দের।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টেক্সটাইল ট্যুরে ইনোভেশন হাব আয়োজিত টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন 9 এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রিজেন্সি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চূড়ান্ত প্রতিযোগীরা টেক্সটাইল ও পোশাক খাতের জন্য বিভিন্ন উদ্ভাবনী ধারণা এবং সমাধান উপস্থাপন করেন। অতিথিরা প্রতিযোগীদের সৃজনশীলতার প্রশংসা করেন ও এই ধরনের উদ্ভাবন দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমই এর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান, এফবিসিসিআই এর সাবেক প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান, আইটিইটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটিইটির আহ্বায়ক ও টেক্সটাইল ট্যুরে ইনোভেশন হাবের নির্বাহী চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে সমর্থন দিয়েছে জাতিসংঘ। গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাশ করেছে নিরাপত্তা পরিষদ। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের 13টি সদস্য দেশ। তবে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া সহ 13টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এর বিরোধিতা করেনি কোনো দেশ। তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। এই পরিকল্পনায় গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনের কথা রয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে আরও 5টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে নারায়ণগঞ্জ সদরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশ নির্যাতনের একটি মামলা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লাহ মাইমুনা আক্তার মুনির আদালতে ফতুল্লার 4টি হত্যা মামলার শুনানি হয়। আদালতে আইভির অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, যে 5টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলোতে আইভির নাম নেই। বর্তমানে সেলিনা হায়াত আইভি কাশিমপুর কারাগারে আছেন। এবারে খেলার খবর। এশিয়ান কাপ বাছাই পর্বের মর্যাদাপূর্ণ ম্যাচে আজ রাতে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচ শুধু 3 পয়েন্টের লড়াই নয়, বরং দুই দেশের ফুটবল মর্যাদা ও ভবিষ্যতের প্রতিযোগিতার রূপরেখা নির্ধারণ করবে। উভয় দলেরই নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে। জামাল ভুঁইয়ার সাথে হামজা চৌধুরী ও সামিত সোমদের মতো প্রবাসী ফুটবলার নিয়ে ভারতের বিপক্ষে জয়ের ছক কষছে লাল সবুজের দল। আর ভারত চাইছে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে। এশিয়া কাপ রাইজিং স্টার ক্রিকেট টুর্নামেন্টে আফগানিস্তান এ দলকে 8 উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ এ দল। কাতারের দোহায় টি20 ফরম্যাটের এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 35 রানে 5 উইকেট হারানো আফগানরা মাত্র 78 রানে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ 27 রান করেন দারউইশ রাসুলি। বাংলাদেশের বোলারদের মধ্যে ম্যাচ সেরা রিপন মন্ডল 10 রানে 3 উইকেট নিয়ে আফগান শিবিরে ধস নামান। জবাবে আগের ম্যাচের রেকর্ড সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান 10 রানে আউট হন। 24 রানে 2 উইকেট হারানোর পর জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কনের 55 রানের অবিচ্ছিন্ন জুটিতে 2 উইকেটে 79 রান তুলে 39 বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। জাওয়াদ 24 এবং অঙ্কন 27 রানে অপরাজিত থাকেন। এতে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশ। ইউরোপিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের শেষ পর্ব চলছে এখন।
স্লোভাকিয়াকে 6-0 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জার্মানি। লিথুনিয়াকে 4-0 গোলে পরাজিত করে জার্মানদের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস। আর আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ক্রোয়েশিয়া 3-2 গোলে হারিয়েছে মন্টিনিগ্রোকে। পরাগ আরমানের রিপোর্ট। In essence, winner takes all in terms of automatic qualification. Germany এই গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট পেতে রেডবুল অ্যারেনায় হার এড়ালেই চলতো জার্মানদের। 2 মাস আগে স্লোভাকিয়ার মাঠে হেরেছিল জুলিয়ান নাগেলসম্যানের দল। নিজেদের মাঠে এবার তারা স্লোভাকিয়ার জালে গোল উৎসবে মেতে ওঠে। তাতে নিক ওল্টেমেট, সার্জ গেনাব্রি এবং লেরয় সানের কল্যাণে প্রথমার্ধেই 4-0 গোলে লিড নেয় জার্মানরা। শেষ পর্যন্ত 6-0 গোলের বড় জয় পায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট পায় জার্মানি, আর 12 পয়েন্ট নিয়ে প্লে অফে খেলবে স্লোভাকিয়া। 2 মাস আগে লিথুনিয়ার মাঠে প্রবল চাপের মুখে পড়েও 5 ম্যাচের থ্রিলার জিতেছিল নেদারল্যান্ডস। নিজেদের মাঠ ইউএন ক্রুফ অ্যারেনায় প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি ডাচরা। ছেলে খেলা করেছে লিথুনিয়াকে নিয়ে। 16 মিনিটে তিজানি রেইডার্সের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রোনাল্ড কুম্যানের দল। কোডি গাকপু, জাভি সিমন্স এবং দানিয়েল মালেন গোল করলে পুরো 3 পয়েন্টে মাঠ ছাড়ে ডাচরা। 8 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে তারা। আগের ম্যাচে ফারো আইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছিল ক্রোয়েশিয়া। মন্টিনেগ্রোর বিপক্ষে ম্যাচটি ছিল মর্যাদার, নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার। এমন ম্যাচে খেলার 17 মিনিটেই 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ে জ্লাটকো ডালিচের দল। শেষ পর্যন্ত অবশ্য কোনো অঘটন ঘটেনি, জয় পায় তারা 3-2 গোলে। তাতে 8 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে এল গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে পা রাখে ক্রোয়েশিয়া। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের কপি স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে কাল। অনুলিপি পাবেন সাজাপ্রাপ্ত রাজসাক্ষী মামুন। শেখ হাসিনার ফাঁসি রায়ে গভীর সংকটে আওয়ামী লীগ। দেশে ফেরাতে ভারতকে চাপ দিলে দুদেশের সম্পর্কের অবনতির আশঙ্কা বিশ্লেষকদের। কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ভাঙচুর। কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, 3 পুলিশ আহত। এবং আনসার ভিডিপির জন্য 17,000 শটগান কিনছে সরকার। রোজার আগে চাল ও গম আমদানি করা হবে, জানালেন অর্থ উপদেষ্টা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।